আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা এসেছি, যেটা ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষার্থী যারা আছো তাদের এই ক্লাসটা আজকে উপকার লাগবে। এবং আজকের ক্লাসটা এত গুরুত্বপূর্ণ, আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে প্রশ্ন করে যে স্যার, এই ৭০ নম্বর জিকেটা কিভাবে পড়ব এবং কিভাবে পড়লে সংক্ষিপ্ত সময় এটা শেষ করা সম্ভব হয়। আজকে যদিও আমাদের পরীক্ষার ডেট আমরা যারা ফাইনালি দরখাস্ত করিয়েছি তাদের জন্য আজকে ক্লাসটা, পাশাপাশি যারা ৪৮তম বিসিএস পরীক্ষা দেবে তাদের জন্য এই ক্লাসটা উপকার লাগবে। এক, দ্বিতীয়ত যারা ৪৮তম প্রস্তুতি নিচ্ছে তাদেরও উপকার লাগবে, এবং পাশাপাশি যারা অনার্সে পড়ো, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার দিচ্ছ, তাদেরও ক্লাসটা কাজে লাগবে। এবং এই ৭০ নম্বরের প্রশ্নটা অর্থাৎ জিকে জিকে এখন কিভাবে ৭০ নম্বর, যেহেতু আমার এই ৭০ নম্বরের সঙ্গেই পদার্পণ আছে এবং এই সবগুলোই ক্লাস নেই, এই জন্য আমার পক্ষে এটা সাজেশন দেওয়া সম্ভব। অন্য কোনো সাবজেক্ট আমি দিতে পারি না, কেন অন্য সাবজেক্ট আমি পড়াই না। যেহেতু বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল, সুশাসন, এটা আমি সংক্ষিপ্তভাবে, আসলে বিসিএস এ কোনো সাজেশন হয় না। সাজেশন মানে কি, বিসিএস এ একটা এত সুন্দর একটা সিলেবাস দেওয়া আছে, অন্য কোনো জব মার্কেটে কোনো সিলেবাস দেওয়া নেই, বিসিএস এর সিলেবাস দেওয়া আছে। এই জন্য আমরা কি করব, বিসিএস এর সিলেবাসে কোনটা বাদ দিতে হবে এটা জানতে হবে। তাহলে আমরা একটু দেখি, আমি আবারও বলতেছি, তোমরা কলম খাতা নাও, শিটে মন নাও, তাহলে একটু সুবিধা হবে এবং ক্লাসটা উপভোগ করতে পারবা। খাতা কলম নিবা, আবার কিছু কিছু জায়গায় যদি সম্ভব হয় স্ক্রিনশট করে রাখিও, তাহলে সুবিধা হবে। পড়াগুলো তোমাদের রাখতে হবে ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি তাহলে ৭০ নম্বরের চূড়ান্ত সাজেশন। এখন বলবো স্যার সাজেশন আবার আসছে নাকি? বিসিএস এ কখনোই সাজেশন হয় না, আমি জাস্ট টেকনিক শিখতে হবে, কোনটা বাদ দিতে হবে। আমরা একটু চলে যাই। প্রথমে আমরা জানি নেই সাধারণ জ্ঞানটা কিভাবে পড়তে হবে। সাধারণ জ্ঞান ৩টে স্টেপে জানতে হয়: শিখন অর্থাৎ জ্ঞান অর্জন, জ্ঞানকে বোঝা এবং স্মরণ করা। যদি আমরা মুখস্থ করি তথ্যগুলো মনে থাকবে না, তার মানে আমাদের তথ্যের পেছনে তথ্য, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন একটা কথা না বলেই নয়, সেটা হচ্ছে, যদি আমরা একটু, আমি প্রায় বলি ১৯৭১ সাল, এটা সালের পেছনে তথ্য অনেক জানা আছে, এটা আমাদের এমনি মনে থাকে। ১৯৫২ সাল, এটা আমাদের অনেক তথ্য মনে থাকে, কিন্তু ১৮১০ এটাও পরীক্ষা এসেছে বিসিএস এ, কিন্তু এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা জানি না, এই জন্য আমরা অনেক তথ্য বলতে পারি না। তার মানে আমাদের তথ্যের পেছনে তথ্য উপাত্ত করে মনে রাখতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের পড়াশোনাটা, আমি আবারও বলতে, শিখন অর্থাৎ জ্ঞান অর্জন এবং জ্ঞানকে বোঝা। আমাদের বিশেষ সিলেবাসটা বুঝে বুঝে শেষ করতে হবে, মুখস্থ করি নয়। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আমরা একটু, যদিও আমাদের সিলেবাসটা সম্পর্কে জানা আছে, সবারই নাম্বার বন্টন আছে, আমি তারপরও একটু জিনিস আলোচনা করি, তাহলে একটু আমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে, এটা আমরা নাম্বার বন্টনটা সব জানি, কিন্তু আমি আজকে আলোচনা করব আন্তর্জাতিক বিষয় বলি, দ্যাট মিনস এই 20 নম্বর, এবং বাংলাদেশ বিষয় বলি 30 নম্বর, আর একটা আলোচনা করব হচ্ছে নৈতিকতা মূল্যবোধ 10 নম্বর, ভূগোল হচ্ছে 10 নম্বর। এই টোটাল 70 নম্বরে আলোচনা করব, কারণ বেশি আলোচনা করা সম্ভব নয়। এখন বাংলাদেশ বিষয়গুলি কি কি পড়তে হবে, আন্তর্জাতিক বিষয়গুলি কি কি পড়ব, সিলেবাসে কি আছে, সিলেবাসটা বুঝি কি না, এটাই আমাদের জানতে হবে। আর অন্যান্য সাবজেক্টগুলো অন্যান্য স্যাররা, তোমাদের বিদ্যাবাড়িতে অনেক স্পার্ট স্যার আছে, তারা অনেকে এটা বলবে। আমি আজকে আপনাদের এই 70 নম্বরের বন্টনের একটা ব্যাখ্যা দেব, ইনশাল্লাহ আমাদের মাথায় আসবে। প্রথমে আমরা আন্তর্জাতিক বিষয়গুলি যাই। বলবেন স্যার আন্তর্জাতিক বিষয়গুলি সিলেবাস তো সবাই জানে, তাহলে এটা আবার কি দরকার আছে? আপনার জিনিস দেখেন, সিলেবাসে দেওয়া আছে বৈশ্বিক ইতিহাস। এখানে একটা 3 স্টার দেই, কি কারণে? ইতিহাসটা দুই ধরনের, একটা বৈশ্বিক ইতিহাস আর একটা হচ্ছে বিশ্ব ইতিহাস। বৈশ্বিক আর বিশ্ব, এটা একটু পরে আমি ব্যাখ্যাটা দিচ্ছি। অর্থাৎ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড গ্লোবাল হিস্ট্রি, এই দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। ওয়ার্ল্ড হিস্ট্রি কি আর বেসিক আর মানে গ্লোবাল হিস্ট্রি কি, এইটা আমাদের যদি বুঝেই, তাহলে এখান থেকে আজ থাকবে 4 নম্বর। আর আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক 4 নম্বর। এবং হচ্ছে বৈশ্বিক ইস্যু এবং কূটনীতিক হচ্ছে এটা 4, দ্যাট মিনস আন্তর্জাতিক সংগঠন। এবং এখানেও একটা জিনিস খুবই এক্সক্লুসিভ জিনিস, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি।
তার মানে এখানেও বৈশ্বিক দেওয়া আছে হিস্ট্রি, আবার এখানেও দেওয়া আছে বৈশ্বিক, তার মানে নট ওয়ার্ল্ড হিস্ট্রি, বলছে গ্লোবাল হিস্ট্রি। গ্লোবাল হিস্ট্রির মধ্যে এটা পরীক্ষা আসবে। এবং সাম্প্রতিক ঘটনাবলী, আমরা সাম্প্রতিক ঘটনাবলী কি জানবো, কি পড়বো, এটা আমি একটু হালকা নোট দেব যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। ওকে, আমরা এখন মেইন জায়গায় যাই। আপনারা দেখলেন এতক্ষণ সিলেবাস, কোশ্চেন হওয়া উচিত সেইভাবে যেভাবে সিলেবাসে আলোচনা আছে। আমরা দেখেছি আন্তর্জাতিক সংগঠন থেকে কোশ্চেন হবে 4, এসেছে 7, এটা 7, 9, 8, 6, 8, 10, 10, তার মানে 42টা কোশ্চেন এসছে। তার মানে এগুলো কোশ্চেন কোন থেকে? বৈশ্বিক ইতিহাস থেকে এসেছে। এখন বৈশ্বিক ইতিহাসটা কি, এটা আমরা পড়েছি। সাম্প্রতিক ইতিহাস এখানে আসেনি, সাম্প্রতিক আসেনি, 3টা বিসিএস এখানে আসে। সাম্প্রতিক কোশ্চেনটা আমরা একটু অনেকে শিক্ষার্থী আছে সাম্প্রতিক এত ব্যস্ত, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এত ব্যস্ত যে সাম্প্রতিক নিয়ে আলোচনা করতে গেলে তারা হয়ে যায়, দ্যাট মিনস পড়তে পড়তে তাদের ক্লান্ত হয়ে যায়। আসলে সাম্প্রতিক থেকে তেমন কোশ্চেন আসেই না। যেমন আমরা গত বিসিএস এর কথা বলি, গত বিসিএস এর আগের বিসিএস এর কোশ্চেন আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে কোশ্চেন আসেনি। আছে কোথা থেকে? আছে বেসিক থেকে আছে, অর্থাৎ সাম্প্রতিক ঘটনাটার ভিত্তিটা বুঝবো। তার মানে 2014 সালে ইউক্রেন ক্রিমিয়া দখল করেছে, এখান থেকে কোশ্চেন আসছে, কিন্তু ইয়া থেকে কোশ্চেন আসেনি। দ্যাট মিনস সাম্প্রতিক ইস্যু 2022 সালে ইউক্রেন রাশিয়া দখল করে, অর্থাৎ মানে যুদ্ধ শুরু হয়ে যায়, এইটা থেকে কোশ্চেন হয়নি। তার মানে আমাদের জিনিস খেয়াল করতে হবে সাম্প্রতিক ইস্যুগুলার পেছনের, অর্থাৎ ইভেন্টটা, ভিত্তিটার ওখান থেকে কোশ্চেন আসবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। পরিবেশ থেকে কোশ্চেন দেখি আমরা, এখানে কম আসতেছে, যেখানে 4 নম্বর আসার কথা। টোটাল সব বিসিএস মিলে আছে 12টা, এবং শান্তি নিরাপত্তা থেকে আছে টোটাল 8টা, ইতিহাস থেকে আছে টোটাল 10টা, এবং বইয়ের নামে অন্যান্য থেকে আছে 15টা। তার মানে এখানে আমরা বলতে চাচ্ছি যে জিনিসটা সিলেবাস ধরে ধরে পড়লে সেটা ইম্পর্টেন্ট না, যেটা কোনটা বাদ দিতে হয় বিসিএস এ সেটা ইম্পর্টেন্ট। আজকে আমি সাজেশন বলছি, প্রথমে টাইটেল দিছি আপনাদের যে কোনটা ইম্পর্টেন্ট, গুরুত্ব, সাজেশন মানে কোনটা বাদ দিতে হবে। তার মানে আমরা একটু এক কোশ্চেনে একটু বিশ্লেষণ করি। তা আমরা জাতিসংঘ থেকে আছে 3, অন্যান্য সংগঠন থেকে আছে 4, টোটাল আছে 7। তার মানে এবং সাম্প্রতিক ইস্যু থেকে আছে 2, অন্যান্য জিনিস। এরপরে তোমরা এটা যারা অনলাইনে আছো তারা স্ক্রিনশট করে নিতে পারো, তাই তোমাদের এটা কাজে লাগবে ইনশাল্লাহ। এরপরে দেখো 43তম বিসিএস এখানে আছে জাতিসংঘ থেকে 5, অন্যান্য। তার মানে এটা কেন এসেছে এটা মনে রাখতে হবে। একটু পরে আমি এটা ব্যাখ্যা আসতেছি পেছনে কারণ কি। এটা বৈশ্বিক ইতিহাস থেকে আসছে। বৈশ্বিক ইতিহাসটা কোন প্রেক্ষাপটে গঠিত হয়েছে সেটা আমরা পরে আসতেছি। এরপরে দেখো হচ্ছে 41তম বিসিএস এখানে আছে 9টা প্রশ্ন আছে, যেখানে আসা উচিত 4টা সংগঠন থেকে, অন্যান্য সংগঠন থেকে। এটা আছে এই। এরপর হচ্ছে জাতিসংঘ অন্যান্য সংগঠন থেকে এখানে 8, এবং সাম্প্রতিক 44তম বিসিএস 39, এটা স্পেশাল বিসিএস ছিল, এটা আছে 6, এবং 38তম বিসিএস এর কোশ্চেন আছে 8টা। তোমরা একটু দেখো, একটু আশ্চর্য হয়ে যাবা। জাতিসংঘ থেকে আছে 3, অন্যান্য সংগঠন থেকে আছে 5, টোটাল 8টা প্রশ্ন আছে। তার মানে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা যদি সংগঠন থেকে পড়ি, জাতিসংঘ অন্যান্য, এটা আরেকটা জিনিস না বললেই নয়, রিটেনও জাতিসংঘ আছে, রিটেনে কিন্তু জাতিসংঘ থেকে কোশ্চেন খুব কম আসে, কিন্তু পিলিতে এখানে বেশি আসে। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং শান্তিস্তম বিশেষে আপনার আশ্চর্য হয়ে যাবেন, দেখেন একটু, এখানে আছে 7, এবং জাতিসংঘ থেকে অন্যান্য সংগঠন থেকে 3, যেটা 10 নম্বর কোশ্চেন হচ্ছে। তার মানে আমরা 20-এর মধ্যে সামান্য সংগঠন থেকে যদি 10 পাই, তাহলে অন্যান্য থেকে অল্প পড়লে হয়ে যাচ্ছে। এখন আরেকটা জিনিস, আমার সাম্প্রতিক থেকে খুব কম প্রশ্ন হয়, এবং 36তম বিসিএস এখানে আপনারা একটু দেখেন, জাতিসংঘ থেকে 6 এবং অন্যান্য সংগঠন 4, 10, তাহলে 20-এর মধ্যে 10। তার মানে এখানে কি বলতে পারি না যে স্যার অল্প পড়লে হচ্ছে, সংগঠন এবং অন্যান্য সংগঠন, জাতিসংঘ এবং অন্যান্য সংগঠন থেকে পড়লে আমরা ইনশাল্লাহ কমন পাবো। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা প্রশ্ন আসে সংগঠন থেকে, এটার পিছনে যা একটা ইতিহাস আছে। কেন আমাদের পিএইচডি সিলেবাসে দেওয়া আছে, আমরা একটু চলে যাচ্ছি। এই পিএইচডি সিলেবাসে এটা খুবই সুন্দর দেওয়া আছে, বৈশ্বিক ইতিহাস। তার মানে কি বৈশ্বিক ইতিহাস, এটা একটু হয়েছে বৈশ্বিক ইতিহাস, এটা আপনারা একটু 4টা একটু 3 স্টার দিয়ে রাখেন। 3 স্টার কেন দিবেন এটা একটু বলি দিই। 3 স্টার দেওয়ার পেছনে পিএইচডি এখান থেকে কোশ্চেন ন্যূনতম 6 হইতে 10টা প্রশ্ন হয়, 10 নম্বর। বলবেন স্যার কেন? পিএইচডি সিলেবাসে দেওয়া আছে বৈশ্বিক ইতিহাস।
এক। দ্বিতীয়ত হচ্ছে, আর বিশ্ব ইতিহাস থেকে কোশ্চেন আমাদের বিসিএসে মাত্র 2 হতে 3টা প্রশ্ন হয়। এখন প্রশ্ন বলবে স্যার এখান থেকে বেশি হয় না, এখান থেকে বেশি হয়, কারণ কি? পিএসসি সিলেবাসে দেওয়া আছে বৈশ্বিক ইতিহাস। বৈশ্বিক ইতিহাসটা কি? 1914 সাল 18 সাল প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব শান্তি নিরাপত্তার জন্য ধারণা উন্মেষ হয় এবং এর ফলাফলটা হচ্ছে লিগ অফ নেশন গঠন। লিগ অফ নেশন প্রেক্ষাপটে আমরা সবাই জানি দুইটি বিশ্বযুদ্ধ হয়, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দুইটি বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লিগ অফ নেশন আর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, লিগ অফ নেশন আর জাতিসংঘ প্রতিষ্ঠিত হচ্ছে একটা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, ফলাফলটা হচ্ছে লিগ অফ নেশন। লিগ অফ নেশনের ব্যর্থতার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অর্থাৎ ফলাফলটা হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠিত। যদি জাতিসংঘ ফেইলার হয়ে যায় বিভিন্ন যুদ্ধের কারণে, এবং তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে। তার মানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, বিশ্ব ইতিহাসটা যেমন আমাদের অনেক সভ্যতা হয়েছে, সিন্ধু সভ্যতা, চিওনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, বেবিলিয়ান সভ্যতা, বিভিন্ন সভ্যতা, তো ওই অঞ্চলের ইতিহাসটা চেঞ্জ হয়েছে, বিশ্বকে চেঞ্জ হয়নি। তার মানে আমাদের পিএসসি সিলেবাসে দেওয়া আছে বৈশ্বিক ইতিহাস। বৈশ্বিক ইতিহাসটা কি? বৈশ্বিক যে যে ঘটনার প্রকৃতি বিশ্বকে চেঞ্জ করেছে সেটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় গ্লোবাল হিস্টোরি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর এটাকে বলা হয় ওয়ার্ল্ড হিস্ট্রি। আমরা একটু এই গ্লোবাল হিস্ট্রি বিসিএস এ একটু বেশি গুরুত্ব দেব, এই জন্য আমরা বিগত সালে কোশ্চেন দেখলাম এখানে বেশি আসে। এখন বলবেন স্যার সাজেশনটা কি দিলেন? সাজেশনটা এটাই হলো যে আপনার সংগঠন এবং জাতিসংঘ অন্যান্য সংগঠনগুলো একটু বেশি করে পড়বেন, যে সংগঠনগুলো পরীক্ষায় বেশি আসে। বিগত সালে কোশ্চেন, জব সলিউশন কোশ্চেন থেকে আমরা অ্যানালাইসিস করে দেখাইলাম এবং এখান থেকে আপনারা একটু দেখবেন। এরপরে আমরা চলে যাচ্ছি, এরপরে আমরা একটু বিশ্ব ইতিহাস সম্পর্কে একটু তথ্য দেই। সেটা হচ্ছে এই বিশ্ব ইতিহাস সম্পর্কে একটু তথ্য দিই, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ, প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় আলো আধারিত যুগ এবং ঐতিহাসিক যুগ। এখানে একটু মিস্টেক হয়েছে, আমি একটু বলি দিই, তাহলে তো আপনাদের হবে। এইটা এইখানে হবে না, এটা হচ্ছে এই জায়গাটা এখানে হবে, একটু একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। দ্যাট মিনস ঐতিহাসিক যুগটাকে আমরা 4টে ভাগে হচ্ছে, এটা হলো প্রাচীন যুগ, এটা হচ্ছে মধ্যযুগ, এটা হচ্ছে আধুনিক যুগ, এটা হচ্ছে উত্তরাধুনিক যুগ। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে পুরোপলীয় যুগ, এই প্রাক ঐতিহাসিক যুগকে অর্থাৎ প্রাক ইতিহাস, মধ্যপলীয় যুগ, এটা নব্যপলীয় যুগ না, নব্যপলীয় যুগ, নব্যপলীয় যুগ। আচ্ছা, মধ্যপলীয় যুগ, পুরোপলীয় যুগ, মধ্যপলীয় যুগ, নব্যপলীয়, এটা আমরা জানি সভ্যতার বিকাশ ঘটেছে কিভাবে। এই জিনিসগুলো আমাদেরকে একটু এই জিনিসটা খুবই এক্সক্লুসিভ জিনিস, এটা আমরা নোট করে নেন এবং স্ক্রিনশট করে নিতে পারেন এবং আসার পরে আপনার সিলেবাস সঙ্গে বুঝাবেন। কারণ আপনাদের বাজারে যে বইগুলো আছে, গাইডগুলো আছে, এখান থেকে পড়লে এই তথ্য সিলেবাস ধরে ধরে এটা বোঝানো। অনেক পরীক্ষার্থী ফেল করার পেছনে একটাই কারণ, যে তারা সিলেবাসটাই বুঝে না এবং বাজারে গাইডগুলো পড়ে। এই জন্য আমাদের বিদ্যাবাড়ি থেকে এক্সক্লুসিভ রিসার্চ ওয়ার্কের শিটগুলো আছে, এখান থেকে পড়ে নেবেন। পড়লে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং সিলেবাস ধরে ধরে তাকে রিসার্চ করা আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে। ওকে, তাহলে এখন দেখো একটু পুরোপলীয় যুগ এবং মধ্যপলীয় যুগ, নব্যপলীয় যুগ। পুরোপলীয় যুগে আগে আধুনিক যুগে সেই সময় এই ওদের কোনো ইতিহাস ছিল, লিখিত রূপ ছিল না। অর্থাৎ সেই মধ্যপলীয় যুগে, নব্যপলীয় যুগে, আধুনিক যুগে আস্তে আস্তে যাচ্ছে, কিভাবে সভ্যতার বিকাশ ঘটতেছে। পাত্র আবিষ্কার করছে, আগুন আবিষ্কার করছে, আগুন আবিষ্কার করার ফলে ওই আগুনটা তার সংস্পর্শে আসার ফলে এবং পুড়িয়ে খাচ্ছে। আগে কাঁচা মাংস খেত পুরোপলীয় যুগে, আগে। এরপর মধ্যপলীয় যুগে, নব্যপলীয় যুগে তারা কাঁচা মাংসকে পুড়িয়ে খাচ্ছে, যেটাকে আগুন আবিষ্কার করার ফলে, চাকা আবিষ্কার ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই সভ্যতার বিকাশ ঘটতেছে এই যুগে। দ্যাট মিনস আমরা যেখানে বাঙালিরা বলি বারবিকিউ, ওরা সেই পুরোপলীয় যুগে, নব্যপলীয় যুগে বারবিকিউ খেয়েছে, আগুন আবিষ্কার পরে এটা পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছে, আর বাঙালিরা সেটা আহ্লাদ করে নাম দিয়েছে বারবিকিউ। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। প্রাচীন যুগ কাকে বলে? ঐতিহাসিক যুগ থেকে 1947 সালে এটা, অর্থাৎ এই যুগ। এবং এই প্রাচীন যুগে
এটা একটা যে মধ্যযুগ কিভাবে আসলো, সেই রোমান সাম্রাজ্যে দুইটি পূর্ব রোমান সাম্রাজ্য এবং পশ্চিম রোমান সাম্রাজ্যে এই বিভক্তির ফলে, অর্থাৎ সেই সময় প্রাচীন যুগ থেকে মধ্যযুগে রূপান্তর হয়ে যায় এবং 1945 476 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগে ছিল। এই মধ্যযুগ থেকেই অর্থাৎ যেইভাবে আধুনিক যুগে রূপান্তর হয়ে যায়, আমরা সবাই জানি অর্থাৎ 1453 সাল থেকে 1922 সাল পর্যন্ত সেই সময় তুর্কি সাম্রাজ্যের ছিল ইস্তাম্বুল, এবং এই ইস্তাম্বুলটায় অর্থাৎ চতুর্দশ এবং পঞ্চদশ শতাব্দীর মধ্যে এই অর্থাৎ বিবর্তন ফলে অর্থাৎ সেই সময় পৃথিবীর রেনেসা সংগঠিত হয় এবং রেনেসা মানে পূর্ণ জাগরণ। এই তখন আধুনিক যুগ থেকে উত্তরাধুনিক মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করে এবং এরপরে আধুনিক যুগ থেকে উত্তরাধুনিক যুগে কখন আসে আমরা সবাই জানি 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে 1969 পারমাণবিক বোমা ব্যবহার হয়। 1969 সালে চাঁদে মানুষ যা আবিষ্কার হয় এবং ইন্টারনেট আবিষ্কার হয়ে যায়, এবং বর্তমান হচ্ছে এই উত্তরাধুনিক যুগ 1945 সালে থেকে বর্তমান। অনেকেই আমরা মনে করি যে এখন আধুনিক যুগ না, এখন উত্তরাধুনিক যুগ আছে। এটা আবার বিসিএস রিটেন সিলেবাসে এই উত্তরাধুনিক যুগ এটা আমাদের উল্লেখ করা আছে, রিটেনে পড়তে হবে। আমরা পিলির জন্য আমরা পড়তেছি, তার মানে এখানে আমরা একটা জিনিস জানলাম যে এই আলো আধারিত যুগ সভ্যতার যুগ, সভ্যতা থেকে প্রায় 1 নম্বর আসে, এবং এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। বিভিন্ন সভ্যতা থেকে, সিন্ধু সভ্যতা হইতে আরম্ভ করে এই সভ্যতা থেকে আমাদের কোশ্চেনগুলো আসে। আমরা এই চার্টটা খুবই সুন্দর করে আর জানবো, এবং আমি আবারও বলতেছি এই বৈশ্বিক ইতিহাসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা 3 স্টার, কারণ এখান থেকে কোশ্চেন আসে, বিসিএস এর সিলেবাসে খুব উল্লেখ করে দেওয়া আছে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, এরপরে আমরা একটু ভূ রাজনীতি, এই ওয়ার্ডটা আমাদের টেকনিক্যাল ওয়ার্ডটা খুবই সুন্দর একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা উপস্থাপন না করলেই নয়। কোনো দেশ বা অঞ্চল তার স্বার্থ চরিতার্থ করার জন্য অন্য কোনো দেশ বা অঞ্চলকে ব্যবহার করার প্রক্রিয়াকে জিও পলিটিক্স বা ভূ রাজনীতি বলে। এখন এই ভূ রাজনীতিটা কি? এটা দুই, পলিটিক্যাল জিওগ্রাফি আর জিও পলিটিক্স। তার মানে এই জিনিসটা একটু বলি দিই, তাহলে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে অর্থাৎ জিও পলিটিক্স থেকে, পলিটিক্যাল থেকে জিও পলিটিক্স, অর্থাৎ একটার সাথে একটা লিঙ্ক আছে। এই জিও পলিটিক্স শব্দটা খুবই ইম্পর্টেন্ট। এটা এই কারণে আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা জিও পলিটিক্সের মধ্যে আছে, এবং এটা আমি একটু পরে আসতেছি। আমরা এই জিও পলিটিক্সটা, আমি আবার বলছি, কোনো দেশ বা অঞ্চল তার স্বার্থ চরিতার্থ করার জন্য অন্য কোনো দেশ বা অঞ্চলকে ব্যবহার করার প্রক্রিয়াকেই ভূ রাজনীতি বা জিও পলিটিক্স বলে। আমরা এই জিও পলিটিক্স ক্লাসটা আমরা অনেক সুন্দর করে আমরা ম্যাপ দিয়ে আর্ট করে পড়াবো। তারপরও আমরা একটু আজকে একটু আলোচনা একটু করলাম, যাতে এই জিও পলিটিক্স আপনারা এখানে দেখেন মানচিত্রের মধ্যে আমাদের এটা আমরা দেখা যাচ্ছে বাংলাদেশ। আপনারা একটু বাংলাদেশটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এটা একটা ম্যাপের মধ্যে দেখলেই আমরা, এটা বাংলাদেশ। বাংলাদেশ জিও পলিটিক্সে কত গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, এটা আমরা দেখলেই বোঝা যাচ্ছে এটা বাংলাদেশ। এবং এই এখানে একটা সেন্ট মার্টিন দ্বীপ, কেন এটা গুরুত্বপূর্ণ? এটি মালাক্কা প্রণালী, দেখেন এটা মালাক্কা প্রণালী দিয়ে, এই চায়নার কোনো এদিকে স্থল বন্দর মানে সমুদ্র বন্দর নাই, অর্থাৎ মালাক্কা প্রণালী দিয়ে এই যে সেন্ট মার্টিন দ্বীপটা যদি আমেরিকা পায়, তাহলে মালাক্কা প্রণালীকে দিয়ে মানে কন্ট্রোল করা সহজ হবে। তার মানে এখন বিশ্ব যুদ্ধ শুরু হয়ে গেছে। কিরকম যুদ্ধ? সেটা হচ্ছে বাণিজ্য যুদ্ধ। অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল করব, ট্রাম্প যে বছরে ক্ষমতা এসেছিল সেই বছরে বিসিএস এ বাণিজ্য যুদ্ধ 2 বার বিসিএস রিটার্ন পরীক্ষা এসেছে। তার মানে আবার ট্রাম্প ক্ষমতা আছে, আবার এই বাণিজ্য যুদ্ধ উস্কে যাচ্ছে। এবং এই বাণিজ্য যুদ্ধ অর্থাৎ এটা কি ধরনের যুদ্ধ আমরা রিটার্নের ক্লাসে আমরা খুব সুন্দর করে পড়াবো, এবং সাম্প্রতিক ইস্যুতে আমরা আলোচনা করব। এই জিনিসটা আমরা বুঝতে পারবো। কেমন? তার মানে এই জিনিসটা আরেকটা জিনিস না, পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের অবস্থানটা কি রকম, তা এখানে একটা জিনিস আমরা একটু দেখাই। এই যে পৃথিবীর মধ্যে এটা একটা রেখা গিয়েছে, এখানে একটা রেখা গিয়েছে, এখানে একটা রেখা গিয়েছে, এই জায়গায় একটা রেখা গিয়েছে। দ্যাট মিনস এটা আমাদের এখানে রেখাটা সম্ভব না দেখানো, আমরা একটু পরবর্তীতে ক্লাসে আমরা সুন্দর করে দেখিয়ে দিব। তার মানে এই যে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ, এবং 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব হতে
92°41 পূর্ব দ্রাঘিমাংশ। এইটা হচ্ছে পৃথিবীর মধ্যে পরম অবস্থান, অর্থাৎ পরম অবস্থানটা আমরা জানবো যে 20°34' উত্তর হতে 26°38' উত্তর অক্ষাংশ এবং 88°01' পূর্ব হতে 92°41' পূর্ব দ্রাঘিমাংশ। এটা পরীক্ষায় খুব আসে। তাহলে 20°34' পয়েন্ট অফ প্লেসটা হচ্ছে সেরাদ্বীপ, এটা হচ্ছে সেরাদ্বীপ। দ্যাট মিনস এরপর হচ্ছে 26°38' এটা হচ্ছে বাংলা বান্দা। এরপর হচ্ছে 88°01' এটা হচ্ছে মনাকষা, চাঁপাইনবাবগঞ্জে মনাকষা, এবং 92°41' আখানিঠং বা আখাইনঠং। তার মানে এইরা আমরা ক্লাসে যখন আমরা রেখার ধারণা দিব, মানচিত্র দিয়ে দেখাবো, তখন আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে। কেমন? আমার বিশ্বাস যে আমরা ম্যাপ ধরে ধরে এই জিনিসগুলো আমরা পড়াবো, পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থানটা কি এবং জিও পলিটিক্সে কেন গুরুত্বপূর্ণ। আমরা আপনারা দেখতেই পাচ্ছেন জিও পলিটিক্সে কিরকম গুরুত্বপূর্ণ অবস্থানে আছে বাংলাদেশ, এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব বিশেষ রিটার্নের পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। আবার পাশাপাশি এবং এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের, আপনারা সবাই জানেন এই পৃথিবীর মধ্যে এখানে বা পৃথিবীতে 80টা নৌঘাঁটি আছে আমেরিকান, আর একটা নৌঘাঁটির দরকার আছে, সেই নৌঘাঁটিটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। অর্থাৎ আমরা একটু পরবর্তীতে যাব, এখানে আমরা রেখাগুলো আমরা খুবই সুন্দর করে বোঝাবো, যদি এখানে একটু বোঝা যাচ্ছে না, একটু আবসা আবসা ভাব হচ্ছে। এটা নর্থ পোল, আর এটা হচ্ছে অর্থাৎ এই যে ইয়েগুলো দেখাচ্ছে এটা দ্রাঘিমাংশ, আর এগুলো বলা হয় অক্ষাংশ। এই অক্ষাংশগুলো কি কাজে করে এবং এই কাজগুলো এবং এর মূল মধ্যরেখা থেকে 0° উপরের রেখা থেকে নিচের রেখাগুলো আমরা পরবর্তীতে আমরা এটা বুঝাবো। এবং এটা এত এক্সক্লুসিভ রেখার ধারণা থাকলে পৃথিবী কোন অঞ্চলে কোন আবহাওয়া কোন দিকে যাচ্ছে এই অঞ্চলগুলো আমরা বুঝতে পাবো। তার মানে এই পৃথিবীর কেন্দ্র অঞ্চল, এখান থেকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্বাচন করা হয়। প্রাইম মেরিডিয়ান অর্থাৎ এটা ইকুয়েটর, এই যে আমরা ইকুয়েটর দেখতেছি, ইকুয়েটর এটা এইভাবে থাকে, তার মানে ইকুয়েটরের উপরের অংশকে বলা হয় উত্তর গোলার্ধ আর নিচের অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এই ইকুয়েটর যে অর্থাৎ বিষুবরেখার যে অঞ্চল দিয়ে গিয়েছে সেই অঞ্চলে অর্থাৎ সূর্য খারাপভাবে রশ্মি দেয়, খারাপভাবে রশ্মি দেওয়ার ফলে ওই অঞ্চলে 4 থেকে 5 ঘন্টা ওই অঞ্চলে কাজ করতে পারে এবং ওই অঞ্চলের লোকজন বেটে হয়ে আকার আকৃতি হয়ে থাকে। এই জিনিসগুলো আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। এরপরে আমরা একটু দেখি, আমরা এখন ইদানি একটা নদী কমিশন রিপোর্ট দিয়েছে। আপনার এই নদী কমিশন, আমরা নদ নদী ক্লাসে এই তথ্যটা আপডেট হয়েছে। যেমন আমরা অনেক আগে থাকি এটা আমরা জানি যে দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা, কিন্তু বাট নদী কমিশন রিপোর্ট দিয়েছে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। তার মানে এটা আসার সম্ভাবনা বেশি, 341 কিলোমিটার। এবং দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে ইছামতি, তৃতীয় দীর্ঘতম নদী হচ্ছে সাঙ্গু, দ্যাট মিনস 258। এবং সবচেয়ে ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা এবং 0.032 কিলোমিটার। কিন্তু আগে আমরা আপনাদের পড়েছিলাম সেটা হচ্ছে দ্যাট মিনস মানে সবচেয়ে ছোট নদী হচ্ছে গোবরা, তার মানে পঞ্চগড়ে। এখন এটা পড়ে না কেন, এটা নদী কমিশন রিপোর্ট এটা দিয়েছে। এই নদী কমিশন রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি জেলা দিয়ে নদী প্রবাহিত হয়েছে, জেলার সংখ্যা অর্থাৎ পদ্মা নদীটা সবচেয়ে দিয়েছে, 12টা জেলার উপর দিয়ে গেছে। পরীক্ষা কোশ্চেন আসতে পারে নদী কমিশনের, এটা কিন্তু আপডেট তথ্য। এবং সবচেয়ে বেশি উপজেলা দিয়ে নদী গেছে মেঘনা, অর্থাৎ মেঘনা 36টা উপজেলা দিয়ে মেঘনা নদী প্রবাহিত হয়েছে। তাহলে কোশ্চেন যদি আসে, যদি এটা সাম্প্রতিক রিপোর্ট, নদী কমিশন রিপোর্ট এটা দিয়েছে, এবং তার মানে আমরা এতদিন যেটা বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে, পাঠ্যপুস্তকে দেওয়া আছে, তার মানে এই তথ্যটা একটু ভুল ধরেছে নদী কমিশন রিপোর্ট। তার মানে এই তথ্যটা আপডেট তথ্যটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমাদের কাজে লাগবে। এবং পরবর্তীতে এটা আপডেট তথ্য এবং এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। আমরা একদিন পড়িয়েছিলাম যে সবচেয়ে মেঘনা নদীতে হচ্ছে দীর্ঘতম নদী, কিন্তু আমাদের মেঘনা নদী এখানে একও নাই, দুইও নেই, তিনও নাই। দ্যাট মিনস দীর্ঘতম নদী হচ্ছে অর্থাৎ পদ্মা 341 কিলোমিটার, ইছামতি হচ্ছে 334 কিলোমিটার, সাঙ্গু নদী হচ্ছে 298 কিলোমিটার, এবং সবচেয়ে ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা, এটা আগে পড়াইতাম গোবরা,
এবং এটা হচ্ছিল পঞ্চগড়ে, এখন পড়াচ্ছে গাঙ্গিনা, এটা একটা। আবার সবচেয়ে বেশি জেলা দিয়ে নদী প্রবাহিত নদীর নাম হচ্ছে পদ্মা। এখন এটা বললাম কেন, কি জন্য? বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী সম্পর্কে, মা সম্পর্কে না জানলে তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। স্যার মেঘনা নদীর দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা আমি মেঘনা নদী, এটা নদী কমিশন রিপোর্টে এটা দেয়নি, তারপর আমি একটু বলতেছি। দেখো একটু, এই নদীটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যমুনা নদী, এটা আমরা পড়াইছিলাম। এটা হচ্ছে, এটা আমরা নদী ক্লাসে, ভূগোল ক্লাসে আমাদের খুবই সুন্দর করে উপস্থাপন করব, যাতে তোমাদের ক্লাসগুলো উপভোগ করতে পারো। ওকে, তাহলে এরপরে দেখো একটু খুবই ইম্পর্টেন্ট, তার মানে এটা আপডেট তথ্য। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, যে সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয় বিভাগের সংখ্যা ঢাকা বিভাগে, অর্থাৎ ঢাকা বিভাগে 222টা নদীর সংখ্যা, এটা মনে রাখতে হবে, 222। এবং সবচেয়ে বেশি নদী জেলা না, মানে অর্থাৎ সুনামগঞ্জ জেলা, অর্থাৎ 97টা নদী, অর্থাৎ সুনামগঞ্জ জেলায় 97টা নদী প্রবাহিত হয়েছে, আর ঢাকা বিভাগে নদী প্রবাহিত হয়েছে 222। আর বর্তমানে বাংলাদেশের নদীর সংখ্যা হচ্ছে 1008। যদিও আমাদের পাঠ্যপুস্তকে বলা হয়েছে বাংলাদেশের মোট ছোট বড় নদীর সংখ্যা হচ্ছে 67, মাধ্যমিক ভূগোল বই হচ্ছে 67, কিন্তু নদী কমিশন রিপোর্টে বলা হয়েছে 1008। এবং বাংলাদেশ শাখা নদী উপনদী নিয়ে মোট দৈর্ঘ্য হচ্ছে 22,155 কিলোমিটার। এই তথ্যগুলো আমাদের নদী সম্পর্কে একটু আপডেট তথ্য, এটা আমরা সাজেশন হিসেবে দিলাম। এই কারণে শিক্ষার্থীরা বইগুলো পড়ে পাশাপাশি যদি এটাও আমরা আপডেট হয়ে থাকি, তাহলে পরীক্ষা আসলে আমাদের সুবিধা হবে। ওকে, আমরা এখন মেইন একটু আলোচনা করি। এটা আমরা একটু বৈশ্বিক ইতিহাস সম্পর্কে এটা দিয়েছে, এটা আমরা একটু আলোচনা করব। বৈশ্বিক ইতিহাসটা কি আমরা সিলেবাসে আলোচনা করে দিয়েছি। এরপরে বিশ্ব পরিস্থিতি, দেশ পরিস্থিতি, আঞ্চলিক সংস্থা। এখন একটু আমরা ক্লাসগুলো কিভাবে নেই, এই ক্লাসগুলো একটু বর্তমান জিও পলিটিক্সে, একটু আগে আমরা জিও পলিটিক্স, ভূ রাজনৈতিক সংজ্ঞাটা একটু জানাইলাম। এই ভূ রাজনীতি মানে কি, যে রাষ্ট্রের সঙ্গে খাল প্রণালী আছে সেই রাষ্ট্রটা জিও পলিটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বের মধ্যে। সেই রাষ্ট্রটা কি কারণে, খাল এবং প্রণালী থাকলে ওই রাষ্ট্র দিয়ে যে কোনো যুদ্ধ জাহাজ এবং বাণিজ্য চলাচল করতে পারে। এবং যে রাষ্ট্রের সাথে খাল এবং প্রণালী আছে বিশ্বের মধ্যে, সেই রাষ্ট্রের জিও পলিটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ইউরোপ মহাদেশে অর্থাৎ খাল প্রণালী না থাকার কারণে যে কাশ্মীর সাগর আসবে, এবং কাশ্মীর সাগর আসে গেলে তার দরকার আছে একটা মানে সমুদ্র বন্দর না হলে তার, এই জন্য তাকে ক্রিমিয়া দখল করতে হলো। এটা একটা মেইন দরকার। আমরা একটু জেনে যাই এশিয়ার মধ্যে উল্লেখযোগ্য প্রণালীগুলা, বেরিং প্রণালী, তাতার প্রণালী। আপনারা একটা জিনিস দেখেন, এই আলাস্কাটা রাশিয়ার কাছে বিক্রি, রাশিয়া আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল বলে, অর্থাৎ আপনারা একটা জিনিস দেখবেন, আমেরিকার অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই একটা দ্বীপ থেকে খালি চোখে রাশিয়ার জায়গাটা দেখা যায়। তার মানে বেরিং প্রণালীর মাধ্যমে দুইটা পৃথক হয়েছে। এটাও পরীক্ষা খুব আসে। এটা রাশিয়া সবচেয়ে এটা ভুল করেছে। এটা এখন আমেরিকার একটা পর্যটন নগরী, যেটা বিশাল গুরুত্বপূর্ণ। তার মানে যদি রাশিয়া এটা কখনো ভাবতেই পায়নি যে এটা আমার এত জায়গা, এটা রেখে কি লাভ, কিন্তু এইটা যে আজকে জিও পলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে চলে গেছে। এবং এরপরে প্রথম বিশ্বযুদ্ধ, অর্থাৎ সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া অক্ষ শক্তি অর্থাৎ মিত্র শক্তির পক্ষে যাওয়ার কারণে জাপানের কাছে এই জায়গাটা দখল করে নেয়। এবং এইটা আবার এই শাখালিনটা, এটা জাপানের সাথে বিরোধ। এবং এটা একটা প্রণালী আছে, অস্ট্রস সাগর এবং জাপান সাগর পৃথক করেছে। এটা একটা রাশিয়ার অংশ, তার মানে রাশিয়ার অংশ এটা, বাট এটা জাপানের কাছে নিয়েছে। এই যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া জাপানের সঙ্গে, এই পূর্ব চীন সাগর, এটা আবার ফির কোরিয়া প্রণালী। এবং এরপরে তাইওয়ান প্রণালী জিও পলিটিক্সে খুবই ইম্পর্টেন্ট। এটা চীন এবং তাইওয়ানকে পৃথককারী, অর্থাৎ সেই সময় হচ্ছে তাতার প্রণালী, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপর হচ্ছে পক প্রণালী, এটা জিও পলিটিক্সে কিভাবে গুরুত্ব, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ওকে, আমরা এইগুলো শুধু বিসিএসে আসে তা নয়, আমরা যখন রিটার্নে যাব, রিটার্নে যখন এই প্রণালীগুলা সম্পর্কে টিকা আসে, তখন আমাদের এইভাবে চিত্র আট করে দিলে নাম্বারটা একটু বেশি পাবো। আর পাশাপাশি পিলিতে এইভাবে পড়লে হয় কি, এগুলো আমরা যখন পিলি ক্লাসগুলো নিব, ক্লাসগুলো এই ব্যাখ্যাগুলো দেব, গুরুত্বগুলো বলবো, গুরুত্বগুলো লেখাবো, তখন আপনাদের এইটা মাথায় থাকবে। তার মানে পিএসসি, পিকচার সাবস্টিটিউশন ইফেক্ট, অর্থাৎ ছবি দেখে দেখে পড়লে কি মাথায় থাকে স্থায়ীভাবে। আমাদের সবসময় পড়াশোনাগুলো এমনভাবে পড়বো, আমাদের মাথায় রাখতে হবে। ওকে,
এরপরে দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রণালী, সেটা চিকন হইলো চিকন প্রণালী, কিন্তু জিওপলিটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালী এই জায়গাটা, দ্যাট মিনস আটলান্টিক মহাসাগর ভূমধ্য সাগর থেকে, দ্যাট মিনস সুয়েজ খাল দিয়ে অর্থাৎ এশিয়া মহাদেশে সহজে আসতে পারে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আমরা যে এটা মানে এক কথা এটা গুরুত্বপূর্ণ। এখন বলবেন স্যার বিসিএস এ খাল প্রণালী থেকে প্রায় কোশ্চেন হয়, তাহলে এখান থেকে কোশ্চেনটা আসতে পারে। এরপর হচ্ছে এই রেখাগুলো সম্পর্কে, অক্ষরেখাগুলো সম্পর্কে, যে কানাডা এবং যুক্তরাষ্ট্রকে অক্ষরেখা দিয়ে পৃথক করেছে এবং 38টি রেখা উত্তর কোরিয়া দক্ষিণ রেখা পৃথক করেছে। পাকিস্তানের ভারত পাকিস্তানের মধ্যে এইগুলো পরীক্ষায় খুব আসে, এবং উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম 70 ডিগ্রি অক্ষরেখা এটা পৃথক করেছে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, যেটা হচ্ছে দারদানেস প্রণালী এবং বসব্রাস প্রণালী। এটাও জিওপলিটিক্সে একটু গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। আমরা সবাই জানি এটা হলো রাশিয়া, এটা হলো ইউক্রেন, আর এটা হলো ক্রিমিয়া। অর্থাৎ এই যে কাশ প্রণালী দিয়ে কাস্পিয়ান সাগর আসবে, এবং কাস্পিয়ান সাগর দিয়ে দ্যাট মিনস দারদানেস প্রণালী দিয়ে বসব্রাস প্রণালী হয়ে এই যে ইজিয়ান সাগরে আসার জন্য, অর্থাৎ এই জন্য গুরুত্বপূর্ণ এটা প্রণালী দারদানেস প্রণালী এবং বসব্রাস প্রণালী। এটা পরীক্ষায় খুব আসে, এটা খুবই আমরা গুরুত্বপূর্ণ প্রণালীগুলো নিয়ে আলোচনা করতেছি। কেমন একটা জিনিস, সুয়েজ খাল, দুইটা খাল খুব পরীক্ষা আসে। এখন ইদানিং ট্রাম্প সাহেব পানামা খালটা একটু বেশি গুরুত্বপূর্ণ দিয়েছে, আর সুয়েজ খালটা দেখি যদি কখনো, আমরা সবাই জানি 1956 থেকে 75 সাল অর্থাৎ 75 সাল পর্যন্ত বন্ধ থাকার কারণে যদি বন্ধ হয়ে যায় সুয়েজ খালটা, তাহলে আমাদের এশিয়া মহাদেশ থেকে এত কিলোমিটার পথ অতিক্রম করে ইউরোপ মহাদেশে পণ্য পাঠাইতে হবে। তার মানে অর্থাৎ সুয়েজ খাল খননের ফলে আফ্রিকা থেকে আমাদের ঘুরে যেতে হচ্ছে না, এই মিশর দিয়ে এদিক দিয়ে এশিয়া মহাদেশ এদিক দিয়ে সহজে আসতে পারতেছে। এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। অর্থাৎ এই সুয়েজ খাল জিওপলিটিক্সে গুরুত্বপূর্ণ এবং ভূ রাজনীতিতেও এটা গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আমাদেরকে পরীক্ষার সময়, রিটার্ন পরীক্ষা যারা আসো, যারা শিক্ষার্থী, তাদেরও উপকার হবে, পাশাপাশি পিলিশ শিক্ষার্থীর উপকার হবে। এখন এই জিনিসটা চীন এবং আমেরিকা, অর্থাৎ এটা আমরা রিটার্ন পরীক্ষা যখন যাব তারপরে একটু তথ্যগুলো দেই, যে চীন স্থল সিল্ক রোড যেটাকে বলা হয়, ওয়ান বেল্ট ওয়ান রোড, OBOR, দ্য বেল্ট অ্যান্ড দ্য রোড ইনিশিয়েটিভ বাংলাদেশ, এবং এর গুরুত্বটা কিরকম এটাও আমরা একটু জানবো পরবর্তী ক্লাসে। এবং এরপরে হচ্ছে এশিয়ার দক্ষিণে উল্লেখযোগ্য 3টি প্রণালী। আমরা এই প্রণালীগুলো খুবই ইম্পর্টেন্ট। জাভা প্রণালী, মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালীকে কন্ট্রোল করার জন্য আমরা সবাই জানি এই ইয়ে করতেছে। কেমন এরপর হচ্ছে, অর্থাৎ এই জায়গায় আমি একটু চেষ্টা করতেছি আপনাদের, এই উপদ্বীপ কাকে বলে, অর্থাৎ উপদ্বীপ দেখেন একটু, 3 দ্বীপ দিয়ে জল বেষ্টিত অর্থাৎ ভূমি থাকলে এটাকে বলা হয় উপদ্বীপ। অন্তরীপ কাকে বলে, এই যে এই অংশটাকে বলা হয় অন্তরীপ, যেমন এটা কন্যাকুমারী অন্তরীপ। এবং প্রণালী কাকে বলে, এটা আমরা একটা দ্বীপ অর্থাৎ জলরাশিকে প্রাকৃতিকভাবে যদি সংযোগ করে এই ধরনেরকে বলা হয় প্রণালী। এবং চারিদিকে যদি জল বিস্তৃত হয় এটাকে বলা হয় দ্বীপ। এই যে আন্দামান দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ, এটা আমরা সবাই জানি। এরপরে হচ্ছে আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপ, এটা একটা বদ্বীপ, এটা নদীর মোহনায় জেগে ওঠা ভূমিটাই হচ্ছে এই বদ্বীপ। আমাদের পৃথিবীর মধ্যে বিশিষ্ট বদ্বীপ, অর্থাৎ বদ্বীপ কেন বলা হয়, নদীর মোহনায় জেগে ওঠা দ্বীপটাই হচ্ছে বদ্বীপ। এই অর্থাৎ বাংলাদেশ জিওপলিটিক্সে কত গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এই জিনিসটা আমরা জানবো। যেমন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের কেন্দ্রটা কোথায়, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কেন্দ্রটা হচ্ছে ইন্দোনেশিয়া, এবং এখান থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটটা কভারেজ করছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। বঙ্গবন্ধু স্যাটেলাইটে বলে দেয় যে এই জিনিসটা কি। এটা আমাদের আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। বাবেল মানদেব প্রণালী, এটা 3 স্টার। ওই হুতিরা, ইয়েমেনে হুতিরা, এই লঙ্গি পরা মানুষটা এটা করতেছে, মানে অর্থাৎ হরমুজ প্রণালী আর বাবেল মানদেব প্রণালী, এটা জিওপলিটিক্সে গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, এরপরে সভ্যতাগুলো, এরপর দেখি একটু এই পানামা খালটা খুবই গুরুত্বপূর্ণ এখন হয়েছে। ট্রাম্প এটা খুবই ইম্পর্টেন্ট দিয়েছে, এই কারণে এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, এরপরে ভূ রাজনীতি, এটা এশিয়া মহাদেশ আমরা একটু যাব। এরপরে এগুলো আমরা বিস্তারিত যখন মহাদেশ ভিত্তিক পড়াবো আপনাদেরকে মানচিত্র দেখে দেখে, তখন চুক্তিগুলো পড়াবো, কি কি পড়াবো, কূটনৈতিক, জাতিসংঘ,
এবং এরপরে আপনারা এখানে বিদ্যাবাড়ির লেকচার শিটটা পড়তে পারেন, এবং লেকচার শিটের পাশাপাশি ডাইজেস্ট একটা আছে, খুবই ইম্পর্টেন্ট ডাইজেস্ট বিদ্যাবাড়ি এখন শর্ট টাইমে। এই ডাইজেস্টটা বাংলাদেশ বা বিশ্ব পরিচয়, আর পাশাপাশি আমার লেখা আন্তর্জাতিক সম্পর্ক, এটাও দেখতে পারেন। ওকে, বাংলাদেশ বিষয় বলি। এখন আমরা একটু জিনিস খুবই ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল সিলেবাসটা আমরা সংক্ষেপে বুঝালাম, কোনটা বাদ দিতে হয় এটা জানলাম। বাংলাদেশ বিষয় বলি আমরা একটু জানবো। আমাদের সময় যদিও কম, আমাদের একটু চেষ্টা করব সংক্ষিপ্ত সময়। প্রথমে আমরা জিনিসটা জানবো হচ্ছে, 1 নম্বর হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয় বা বাঙালির জাতি উদ্ভব, 2 নম্বর পর্ব প্রাচীন যুগ, 3 নম্বর পর্ব হচ্ছে ভারতের মুসলিম শাসন, 4 নম্বর পর্ব বাংলার মুসলিম শাসন। এর পরে যাব হচ্ছে 5 নম্বর হচ্ছে আধুনিক যুগ, 6 নম্বর হচ্ছে রাজনৈতিক ইতিহাস, 7 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ, 8 নম্বর হচ্ছে মুক্ত বাংলাদেশ। কোনটা কোনটা বাদ দিতে হয় টেকনিকটা শিখাইলাম, এবং আন্তর্জাতিক বিষয়বলী থেকে কোনটা কোনটা গুরুত্ব দিতে হবে সেটাও জানলাম। আমাদের বিসিএসে সবগুলো পড়লে হবে না, সবগুলো থেকে বিসিএসে কোশ্চেন হয় না, তাহলে যেটা বাদ দিলাম সেইখান থেকে কোশ্চেন আমরা বাদ দেবো। আপাতত বিসিএসে যদি আমরা আরেকটা টেকনিক শেখাবো, এখানে আমাদের সিলেবাসে দেওয়া আছে প্রাচীন কাল থেকে সমসাময়িক কালের ইতিহাস, কিন্তু প্রাচীন কাল থেকে সমসাময়িক কালের ইতিহাস এটা ব্যাখ্যাটা দেওয়া নেই। তার মানে এখানে আমরা মৌর্য, গুপ্ত, রাজা, শশাঙ্ক, পাল এন্ড চীন এই প্রাচীন যুগে পড়ব। এরপর ভারতের মুসলিম শাসন না পড়ে আমরা বাংলার মুসলিম শাসন পড়ব না। এখন এরপর এটা বাংলার মুসলিম শাসন 4টা পর্ব, 1204 থেকে 1352, 1352 থেকে 1538, এবং 1538 থেকে 1609, 1609 থেকে 1762। এইটা একটি ইম্পর্টেন্ট বেশি 3 স্টার, কেননা এখান থেকে কোশ্চেন হয়, অর্থাৎ বাংলা মোগল শাসন আমলে যে স্থাপত্য ভাস্কর্যগুলো হয়েছে এখান থেকে প্রশ্ন বেশি হয়। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ শাসন 3 স্টার দিছে এই কারণে। আর 5 স্টার হচ্ছে পাকিস্তান আমল, এরপর মুক্তিযুদ্ধ। তার মানে পিলিতে, যদি আমরা এখানে পিলিতে একটু বলি, পিলি পিলি 1 থেকে 7, এখান থেকে থাকবে 6 নম্বর। কিন্তু যদি আমরা 5, 6, 7 এই 3টে টপিক পড়ি তাহলে 4 নম্বর পেতে পারি, 3 হতে 4 নম্বর। তাহলে যদি আমরা শর্ট করতে পাই, যাতে এই কটা পড়লে ইনশাল্লাহ আমরা কমন পাইতে পারি, এর বেশি পড়ার দরকার নাই। পিলিতে আমাদের পাস করার দরকার, কেমন? এবং পাস করার জন্য আপনাদের এটা দরকার। যদি রিটার্নে যেতে চান এই টপিকটা আমরা কি করব, 1 থেকে 7 এখানে 50 নম্বর পাবো। যদি আমরা 5, 6, 7 এখানে 30 হতে 40 নম্বর পাইতে পারি, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আর 8 নম্বর থেকে, 8 নম্বর মানে এখান থেকে এই কয়টা টপিক থেকে পিলিতে থাকবে হচ্ছে 24 নম্বর, আর রিটার্নে থাকবে হচ্ছে 150 নম্বর। তার মানে আমাদের খেয়াল করতে হবে, আমি আবারও বলতেছি, আমরা এমন ভাবে পড়ব পিলিতে পাস করা যতটা কঠিন রিটার্নে ফেল করা ততটা কঠিন। আমি বারবার এই কথা বলি, কেন? রিটার্নে পাস করতে গেলে, পাস করার জন্য অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার থাকলে, আমরা পিলি পরীক্ষাটা অনেকেই বলি যে এটা পরীক্ষা, দ্যাট মিনস বাছাই পরীক্ষা, আসলে এটা পরীক্ষা না। অনেক শিক্ষার্থী মনে করে পিলিপিনি পরীক্ষা এটা পরীক্ষা, আসলে এটা পরীক্ষা না। আমরা যদি এইখানে দেখেন, আমরা পিলিতেই আমার এবার যে রিটার্ন সিলেবাসটা হচ্ছে 50 নম্বর মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ মানে কি? মুক্তিযুদ্ধ মানে 5, 6, 7 এখান থেকে মুক্তিযুদ্ধ, দ্যাট মিনস 8 হচ্ছে মুক্ত বাংলাদেশ। আমরা বিদ্যাবাড়িতে তোমরা ভর্তি হইলে এটা খুবই সুন্দর করে এক্সক্লুসিভ ভাবে আমরা ধরে ধরে তোমাদের শেখাবো, যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, এবং গল্পের সাধারণ জ্ঞানটা অতি সহজে মাথায় রাখার মতো জিনিসটা শেখাবো, যাতে তোমাদের মাথায় থাকে। আমাদের খাতায় রেখে লাভ নাই, আমরা বুঝে বুঝে শেষ করবো ইনশাল্লাহ। আমাদের প্রাচীন কাল থেকে সমসাময়িক ইতিহাস সিলেবাসটা দেওয়া আছে। পিএসসি সিলেবাসটা কৃষি সম্পদগুলো কি কি পড়তে হবে, এবং জনসংখ্যা, উপজাতি, এইগুলো কি কি পড়তে হবে, আমরা একটু যে টেকনিক ঠিক আছে, এবং কিভাবে পড়াবো, যারা রিটার্নে যাবা তারা তো এরকম পড়াবোই চিত্র দিয়ে, এবং এরপরে চিত্রটা কিভাবে আর্ট করতে হয় টেকনিকগুলো শেখাবো। পরে বাংলাদেশের ভূ প্রকৃতিটা আলোচনা করতেছি এবং চিত্র আর্ট করে। তারপরে একটা জিনিস না বলেই নয়, এখানে একটা আমাদের বলি, সেটা হচ্ছে ভূগোলটা আছে হলো 10 নম্বর। এখানে 2টা ভাগ করব, একটা হচ্ছে বাংলাদেশ ভূগোল,
থাকবে 5 মার্কস। আর হচ্ছে আন্তর্জাতিক ভূগোল, ভূগোল থাকবে 5 মার্কস। এখানে একটা এই দুইটা থেকে আবার আরেকটা পিওর ভূগোল থেকে, অর্থাৎ ভূগোল থেকে থাকবে হচ্ছে 2, বাংলাদেশ আন্তর্জাতিক পিওর ভূগোল থেকে থাকবে 4 মার্কস। আর হচ্ছে বৈশ্বিক পরিবেশ থেকে থাকবে, পরিবেশ থেকে থাকবে হচ্ছে 6 মার্কস। এই বৈশ্বিক পরিবেশে আবার দুইটা ভাগ হবে, একটা হচ্ছে পরিবেশ, এটা থাকবে হচ্ছে 3 নম্বর, 3 মার্কস। আর একটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ, এটা আমরা একটু দেখি নিই। দুর্যোগ ব্যবস্থাপনা, এখান থেকে থাকবে 3 মার্কস। তার মানে এখানে দুর্যোগ থেকে থাকবে 2 প্লাস হচ্ছে ব্যবস্থাপনা থাকবে 1। তার মানে এই জিনিসটা আমরা অনেকেই ভূগোল পড়ার সময় শুধু ভূগোলেই পড়ি, মানচিত্র আর্ট করি, অন্যান্যগুলো পড়ি না। এটা আমাদের খেয়াল করতে হবে। ভূগোল পড়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে পিওর ভূগোল। আবার বৈশ্বিক পরিবেশ থেকে থাকবে 6 মার্কস, এর মধ্যে পরিবেশ থেকে 3, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে 2 এবং দুর্যোগ থেকে 2 এবং ব্যবস্থাপনা থেকে 1, এবং বৈশ্বিক পরিবেশ থেকে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। আমি আবারও বলতেছি, আমরা মানচিত্রগুলো আমরা দেখালাম, ভূগোলের আমাদের নাম্বার পাওয়া খুবই সোজা, এবং বাংলাদেশ ভূগোল, আন্তর্জাতিক ও বাংলাদেশ মানচিত্রের মধ্যে পড়লেই এটা আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক পড়ার মাধ্যমে দিয়ে ভূগোলটা হয়ে যায়। কিন্তু পরিবেশ আবার আমাদের ইন্টারন্যাশনাল পরিবেশ দেওয়া আছে, বা বৈশ্বিক পরিবেশ দেওয়া আছে, কূটনৈতিক ডিপ্লোমেসি দেওয়া আছে, ওখানে পড়লে এটা হয়ে যায়। তার মানে ভূগোলটা বেসিক্যালি বাংলাদেশ আন্তর্জাতিক পড়ার সাথে সাথে হয়ে যায় ইনশাল্লাহ। স্যার এই সমাজকর্মী পরীক্ষা হবে কবে? আচ্ছা, এটা আপনাদের ম্যানেজমেন্ট থেকে বলবে। এখন আমরা একটু সুশাসন নৈতিকতা একটু বলি। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এখান থেকে 10 মার্কস। আমরা বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করে বলতেছি, সেটা হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ, এখান থেকে থাকবে 5 মার্কস। আর সুশাসন গুড গভর্নেন্স, সুশাসন থাকবে 5 মার্কস। আচ্ছা, আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, অনেক শিক্ষার্থী এই সুশাসন, নৈতিকতা, মূল্যবোধ, এটা একটা কনফিউশন প্রশ্ন থাকে বেশি। এখান থেকে আমাদের টার্গেট নিতে হবে 2 মার্কস। আর এইখানে পাস হইতে কমপক্ষে 4 মার্কস পাওয়া যায়। তার মানে আমাদের খেয়াল করতে হবে এই নৈতিকতা, মূল্যবোধ কোশ্চেনের উত্তরগুলো মোর কনফিউশন থাকে। তার মানে আমাদের কনফিউশন থেকে আমাদের দূরে সরে যেতে হবে, কেমন? এবং আমাদের এই নৈতিকতা, মূল্যবোধের কোশ্চেন একটা অ্যাডভাইস দিই আমি, যেহেতু এটা পড়াই দীর্ঘদিন ধরে, 35তম বিসিএসের আগে এটা ছিল না সিলেবাসে, 35তম বিসিএস থেকে সিলেবাস শুরু হয়েছে। এবং এখান থেকে আমি একটা দীর্ঘদিন অভিজ্ঞতা বলি, সিলেবাসে যে 5-6টা টপিক আছে, 2টা টপিক থেকে নৈতিকতা, মূল্যবোধ থেকে কোশ্চেন হয়, এর বাকি টপিক থেকে আজ পর্যন্ত একটা কোশ্চেনও হয়নি। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে নৈতিকতা, মূল্যবোধের কোশ্চেন 10 নম্বর, যদি প্রথম শুরুটা 1 থেকে 10 থেকে কোশ্চেন শুরু থাকে, এটা আমরা সবার শেষে যাব, এটা আমাদের মনে রাখতে হবে। এইটা প্রথমে কোশ্চেন ফাইনাল পরীক্ষার সময় প্রথমে কখনোই দেব না, দিলে এটা মোর কনফিউশন, সবার শেষে নৈতিকতা, মূল্যবোধটা কোশ্চেনটা উত্তর দেব। আমার বিশ্বাস তোমাদের সবার উপকার হয়েছে। তোমাদের ক্লাসরুমে দেখা হবে ইনশাল্লাহ, যে কোনো প্রশ্ন আমরা বলবো। এবং আজকে 70 নম্বরের কোশ্চেনের, অর্থাৎ 70 নম্বরের সাজেশনটা সিলেবাস ধরে ধরে আমরা কোনটা বাদ দিতে হয় সেটা আমরা জানলাম ইনশাল্লাহ। পরবর্তীতে তোমাদের ক্লাসরুমে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।